চীন এবং আমেরিকাকে যদি খালি সংযত করতে পারেন পৃথিবীর অর্ধেক আবহাওয়া এমনি টিকে যাবে। বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক। বিশ্ব গণমাধ্যম দিবসের যে চ্যালেঞ্জ অনেক কিছু অলরেডি বলা হয়েছে, কিন্তু আমার সাংবাদিকতা, আমি যেহেতু রিপোর্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, দীর্ঘদিন আমি পরিবেশের নিয়ে রিপোর্ট করেছি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে যাওয়ার সুযোগও হয়েছে। সেইসব অভিজ্ঞতায় দেখি যে বাংলাদেশে এই মুহূর্তে যে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যে সংকটগুলো চলছে, কেউ কেউ হয়তো ইউক্রেন ওয়ার বা ইসরায়েল গাজা ওয়ার এবং অন্যান্য যে ইরান কিংবা ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময়, এই সংকটগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় সংকট মনে হয় যে পরিবেশ বিপর্যয় এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, নিউ ইয়র্কে এখন প্রচণ্ড শীত, এই সময় শীত পড়ার কথা না। লস অ্যাঞ্জেলসে গেলাম, সেখানে দেখলাম প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, এক সময় আকাশ নির্মল হওয়ার কথা। দুবাইতে এসে প্রচণ্ড বৃষ্টি, ঝড় তুফান, আর বাংলাদেশে 48 ডিগ্রি টেম্পারেচার। দিস অল আর মানব সৃষ্ট বিপর্যয়ের কারণ। বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক। বাস্তবতা এটাই, আমরা স্বীকার করি বা না করি। এখন পরিবেশ ধ্বংসকারীরা যদি গণমাধ্যমের মালিক হয়, পিনাকির বক্তব্যে কিন্তু তার ইঙ্গিত আছে, কিন্তু কারা কারা মালিক। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, আরও জানি কি কি আছে। তা আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? এখানে যে পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে ঢাকার চারপাশে জমি কারা করেছে তা নিয়ে? নিজের মিডিয়া করতে পারবে? গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস, সেটা কি মিডিয়া যে মিডিয়ার মালিকরা, গার্মেন্টসের মালিক, তারা করতে পারবে? পারবে না। এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে, মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয়, তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা। সুতরাং এই চ্যালেঞ্জটা সামনে রেখেই আমাদের গণমাধ্যমকে কাজ করতে হয়। এবং তারা অনেকেই আইন প্রণেতা, যারা পরিবেশ ধ্বংস হচ্ছে তাদের বিরুদ্ধে কী বা করবেন আপনি। তারা অনেকেই প্রভাবশালী ব্যবসায়ী এবং তারা একটা জটিল পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা এগুলো নিয়ে সাংবাদিকতা করতে যাই। আপনি পিনাকি তার বক্তব্যে বলেছিল যে ঢাকার আশেপাশের নদীগুলো কারা জানে, কারা এগুলোকে দূষণ করছে আমরা সবাই জানি, কিন্তু আমরা লিখলেও এগুলোর ডিফিকাল্ট খুব এগুলোকে রেমেডি আনা। আরেকটা বড় সংকট হচ্ছে যে যখন আমরা কপ সম্মেলন হয় তখন বড় বড় দেশগুলো বড় বড় কমিটমেন্ট করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে কমিটমেন্টের জায়গাগুলো তারা কিন্তু পূরণ করে না। উন্নত বিশ্বের যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার কথা, তারা যে অঙ্গীকারগুলো করে বিশ্ব পরিবেশ সম্মেলনে, সেই জায়গাগুলো তারা পূরণ করে না এবং গণমাধ্যমেই সেই রিপোর্টগুলো করে থাকে। গণমাধ্যম এই জায়গাটাকে তুলে ধরে। আরেকটা সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট বনাম এনভায়রনমেন্ট, এটি আরেকটি কনফ্লিক্ট ইস্যু সামনে এসে দাঁড়ায়। তখন অনেকেই বলে যে না, আমাদের পরিবেশ দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার। এই জায়গাটি তো আমাদের মতো উদীয়মান মানে যেগুলো অর্থনৈতিক দেশ, তাদের সামনে কোনটা প্রায়োরিটি হবে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর উন্নত দেশগুলো তো, যেমন আপনি চীন এবং আমেরিকাকে যদি খালি সংযত করতে পারেন পৃথিবীর অর্ধেক আবহাওয়া এমনি টিকে যাবে, কিন্তু পারবেন না তো। সো ইজ এ বিগ ইস্যু। এবং আজকে আমি জানি না কী কারণে পরিবেশ, এই বিশ্ব গণমাধ্যম দিবসে পরিবেশকে আনা হয়েছে, হয়তো এটার উপর আরও বেশি ফোকাস দেওয়ার জন্য, কিন্তু ফোকাস যেখানে দেওয়ার কথা সেই জায়গাটিতে আমরা দিতে পারছি না। উন্নত দেশগুলো সেই কন্ট্রিবিউশনটা করছে না। এবং গণমাধ্যমও ওয়েস্টার্ন মিডিয়ার যারা বড় বড় মিডিয়া, তারাও কি সেই ধরনের ফোকাস দিচ্ছে? তাদের কন্ট্রিবিউশনটা কেন হচ্ছে না? বরং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা বলেছেন যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে, সেই বিনিয়োগটা যদি পরিবেশে করতো, তাহলে তো আমাদের পরিবেশ এতখানি ধ্বংস হতো না।